সরকারের ২ মাস পার হতে চলেছে বৈশ্বিক যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং উচ্চ প্রত্যাশার মধ্য দিয়ে। বিএনপি সরকার জ্বালানি আমদানি, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে বিভিন্ন দলীয় বক্তব্যের মধ্য দিয়ে। এমন বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি আসলে কোন পথে, এই নিয়ে আজ দেশভাবনার এই মুহূর্তের বাংলাদেশে একটু আলোচনা করতে চাই। আজ বিষয়বস্তু ঠিক করেছি সংসদ এবং রাজনীতি, সরকারি প্রণোদনা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাকে দুজন অতিথি সময় দিয়েছেন। আজ আমার সঙ্গে রয়েছেন সুলতান মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক, ডেপুটি এডিটর, আমার দেশ। আপনাকে সুলতান ভাই স্বাগত জানাচ্ছে দেশভাবনায়। ধন্যবাদ। নিশ্চয়ই। আমার সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতির বিশ্লেষক, ছাত্র রাজনীতি করেছেন একদম তৃণমূল থেকে। শরীফুজ্জামান শরীফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আজ আমরা কথা বলবো আসলে সমসাময়িক রাজনীতির, সংসদ এবং সরকারি প্রণোদনা। সরকারের 2 মাস হতে চলল। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আসলে অনুষ্ঠানটি শুরু করতে চাই। মর্নিং শোজ দ্য ডে, সেটি আসলে কেমন হলো? সরকারের 60 দিন হতে চলেছে। সরকার যখন ক্ষমতা নিলেন, আমি যদি ভুল না করি 10 দিনের মধ্যেই বৈশ্বিক একটা যুদ্ধ শুরু হয়ে গেল। আগে থেকে যুদ্ধ চলছিল রাশিয়া এবং ইউক্রেনের। এর মধ্যে অর্থনীতির চাপ রয়েছে। ফেলে যাওয়া যে বাংলাদেশের দুর্নীতি, অচলায়তন, 18 মাসের এক ধরনের সরকার, তার আগে 1.5 দশকের ফ্যাসিজম, সব মিলে একটু বিশ্লেষণ করবেন। সরকার এখন কতটা সুবিধায় নাকি বেকায়দায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং সাথের আলোচককে। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন একটা যুদ্ধ লেগে যায়। এর আগে 91 এবং 2001-এ দেখা গেছে যে বাইরের কোথাও না কোথাও একটা সংকট তৈরি হয়েছে এবং সেই সংকটের জন্য অনিবার্য যে পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়, বিশেষ করে আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, জ্বালানি, এই জায়গাগুলোতে, এবং তার একটা ইম্প্যাক্ট আমাদের সোশিও ইকোনমিতে পড়ে। এবারও সেই ঘটনাটাই ঘটল। তারপরেও কতগুলো প্রত্যাশার জায়গা আছে, কতগুলো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টাও আছে। এবারের যে পার্লামেন্ট বা সরকার, তার একটা ভিন্নতা আছে যে একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে অনেকগুলো প্রত্যাশা সামনে রেখে এবং অনেকগুলো অঙ্গীকার সামনে রেখে বিএনপির যাত্রা শুরু। সেই বিএনপি, যে বিএনপির মধ্যে অনেকগুলো ভাগ আছে। আমি এটি বলি, ধান খেতে ঘুমানো বিএনপি আছে, 5 আগস্টের পরে হয়ে যাওয়া বিএনপি আছে, 12 ফেব্রুয়ারির পরে হয়ে যাওয়া বিএনপি আছে। এই সব বিএনপি মিলে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার চেষ্টা করছে। আবার সংকটের একটা বড় জায়গা হচ্ছে আমাদের দীর্ঘদিন যে ধরনের একটা নেগেটিভ পরিবেশের ভেতর থেকে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের ইনস্টিটিউশনগুলো পরিচালিত হয়েছে, সেগুলোকে সংস্কারের একটা প্রত্যাশাও আছে বিএনপির প্রতি। এখন সেই প্রত্যাশা পূরণ করতে বিএনপি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বিএনপির দক্ষতার সাথে সেটি মোকাবেলার চেষ্টা করছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বিএনপি তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। এখন আমাদের একটা বড় জায়গাটা হলো আমাদের জুলাইয়ের যে স্পিরিটকে ধারণ করে আমাদের রাজনীতি, অর্থনীতিতে একটা পরিবর্তনের চেষ্টা। এবং 12 ফেব্রুয়ারি বাংলাদেশে 2টো ঘটনা ঘটেছে। এক, আমরা একটা জাতীয় নির্বাচন হয়েছে, যে নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো দিয়ে জনগণকে বলেছে যে আমাদেরকে যদি ভোট দেন এই জায়গাগুলোতে আমি পরিবর্তন আনব। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে একটা গণভোট হয়েছে এবং সেই গণভোটে আমাদের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, আমাদের যে রাজনৈতিক কালচার, এই জায়গায় কতগুলো ইনস্টিটিউশনাল চেঞ্জের জন্য একটা প্রত্যাশা ছিল। এখন কোন প্রত্যাশাকে কে প্রায়োরিটি দিচ্ছে? আমার পর্যবেক্ষণ যেটা, যে বিএনপি তার নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো মানুষকে এক ধরনের স্বপ্ন দেখিয়েছিল। আমরা গত 15 বছর যে লড়াইটা হয়েছে, সেই লড়াইয়ের একটা বড় জায়গা ছিল আমাদের ইকোনমিতে একটা বড় ধরনের ডিভিশন হয়েছিল। বাংলাদেশের বহু মানুষ আপনি পাবেন 20,000 টাকা কৃষি ঋণের জন্য ব্যাংকের ম্যানেজারের পেছনে পেছনে ঘুরেছে, তারপরে 6,000 টাকা ঘুষ দিয়ে 14,000 টাকা নিয়ে একজন কৃষক বাড়িতে গেছে। এটি যেমন হয়েছে, আবার ব্যাংক থেকে এস আলম একা কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে তুলে নিয়েছে, কোনো ধরনের কোনো বাধার মুখে তাকে পড়তে হয়নি। এই ধরনের একটা ব্যবস্থাকে মোকাবেলা করে আপনার ইকোনমিকে আবার সচল করা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের দিকে বিএনপি যাচ্ছে। আমাদের কৃষকের জন্য তার একটা ইনসেন্টিভ
প্রোগ্রাম ইতিমধ্যে শুরু করেছে। আমি মনে করি যে এটি একটি ভালো কর্মসূচি, কারণ আমি সবসময় বলি যে বাংলাদেশের ইকোনমিটা টিকে আছে 3 গরিবের উপরে। এক গরিব হচ্ছে গ্রামের কৃষক, আর এক গরিব হচ্ছে তার যে মেয়েটা, যার এখন আসলে সন্ধ্যাবেলায় বাড়িতে পড়তে বসার কথা, পড়া শেষ করে মায়ের কোলে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়ার কথা, সেই মেয়েটি গাজীপুরের কোনো একটা কারখানায় শ্রমিকের কাজ করে। আর তার যে ছেলেটা এখন কলেজে পড়ার কথা, সে ঋণ করে নানা জায়গা থেকে কর্জ করে সে কোনোভাবে সৌদি আরবে চলে গেছে, বাহরাইনে চলে গেছে, 16 ঘন্টা পরিশ্রম করে। এই 3 গরিব বাংলাদেশের ইকোনমিকে টিকিয়ে রেখেছে। কিন্তু সংস্কারের যে প্রত্যাশার যে জায়গাটা, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি আলোচনার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কতগুলো উপরিকাঠামোর আলোচনাটা বেশি আসছে। মানবাধিকার কমিশন অবশ্যই এটি প্রয়োজন আছে, কিন্তু আমি গুরুত্বটা দিতে চাই ওই জায়গায় যে আমাদের এই শহরের স্বল্প আয়ের মানুষ, তার জীবনে কতগুলো পরিবর্তন আনা। আমরা আগে যখন এই কথাগুলো বলতাম তখন আমাদেরকে বলা হতো মাথার একটু উপরের দিকে তাকান, দেখেন একটা মেট্রো রেল যাচ্ছে, রাইট? মেট্রো রেলের একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা ভোগ করছি, কিন্তু আমাদেরকে বারবার বলা হয়েছে যে দেখেন রিজার্ভ দেখেন না, মাথাপিছু আয় দেখেন না, এবং এই কথাগুলো আমরা শুনেছি। আজকেও আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের সংকট আছে। সরকারি দল সবসময় চায় তার দুর্বলতাগুলোকে আটকে রাখতে, গোপন রাখতে, এবং এই সময়কালে অনেকগুলো জায়গায় কিন্তু সংকট আমরা দেখছি। আমি বিএনপির যে পজিটিভ জায়গাগুলো দেখলাম, তার চ্যালেঞ্জের জায়গাগুলো বললাম, আবার একই সাথে আমি কিন্তু হামের টিকার অভাবে জুলাই অভ্যুত্থানের সময় 134 জন শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল, আর গত 1 মাসে প্রায় 180 জন শিশু হামের টিকার অভাবে মারা গেছে। সরকারি দল কখনোই চাইবে না এই বিষয়টা পার্লামেন্টে উঠুক, আলোচনা হোক, কিন্তু বিরোধী দলের দায়িত্বটা হচ্ছে এই বিষয়টি পার্লামেন্টে তুলে ধরা। সরকারের ব্যর্থতাটা কি, চ্যালেঞ্জের জায়গা কোনগুলো। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ধরনের যে ইস্যুগুলো আছে, আমাদের বৈষম্যের যে জায়গাগুলো আছে, আমরা কিন্তু লড়াইটা করেছিলাম চাকরির ক্ষেত্রে বৈষম্যকে ফোকাস করে। শুরুটা সেখান থেকে হয়েছিল, তারপরে 3 দফা, 13 দফা, 7 দফা, 1 দফা। আমার পর্যবেক্ষণ হলো আমরা আমাদের বেসিক জায়গা থেকে দূরে সরে গেছি। চাকরির ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যটা আছে এখনো। খোঁজ নিলে আপনি দেখবেন চাকরি কেনাবেচা এটা কম হোক বেশি হোক সেটা হচ্ছে। আমরা এই অবস্থার যে পরিবর্তনটা চেয়েছিলাম, অনেকগুলো জায়গায় আমি দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল আলোচনাগুলো, সমাজের উপরিকাঠামোর যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো আমি কারওয়ান বাজার থেকে এলাম একটু আগে। আমি তাদের কাছে সবজির যে দামগুলো দেখলাম, আপনার কারওয়ান বাজারে যে সবজির দাম, যে দামে কিনবেন, ঠিক ওই সবজি আপনি হাতিরপুলে যাচ্ছেন তখন ডাবল দামে, অথচ সেটি বগুড়ার কৃষক তার থেকে 5 ভাগের 1 ভাগ দাম পাচ্ছে। আমি এটি নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক, সেটি আমি চেয়েছিলাম। নিশ্চয়ই। তাহলে পরের অংশে আপনার কাছে একটু জানতে চাই যে সরকারি দলের জবাবদিহিতায় বিরোধী দলের ভূমিকা আপনি কেমন দেখছেন? নিশ্চয়ই বিরোধী দলের রোলটাও বলবেন। আমি তো দেখি যে আদর্শিক নয়, ভোটের জন্য ঐক্য করেছিল এনসিপি, কিন্তু এখন জামাত পার্লামেন্টে যা করে এনসিপি সুর করে তাই করে। নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণে সেটিও আসবে। সুলতান মাহমুদ, আপনার কাছে একটু আসতে চাই। মোটা দাগে আমি যদি বলি যে ফ্যামিলি কার্ড সেটি দেওয়া হয়েছে, কৃষক কার্ডের প্রতিশ্রুতি সেটি বাস্তবায়নের পথে, আমরা ক্যামেরা ফ্রেমে সেই ছবিগুলো দেখছি। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি হচ্ছে না। 54 দিনের সরকার, প্রজেকশনের খুব বাস্তবতা আসলে না থাকলেও কিছু ভালো কাজও তো সরকার গ্রহণ করেছে, সেগুলো বলবেন। মোটা থেকে এই 54 দিন কেমন দেখলেন বিএনপির? ধন্যবাদ। আমার সহ-আলোচক যে কথাগুলো বলছিলেন, আমি সেখান থেকে একটু সরে গিয়ে বলি। সেটি হলো যে আপনি আপনার আলোচনার মূল যে প্রতিপাদ্য বিষয়, আপনি সেটিকে প্রণোদনাটাকেই বেশি সামনে আনতে চেয়েছেন। আমি সেখানটাতেই পিন পয়েন্ট করি। আপনি যদি দেখেন যে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এটির প্রতিষ্ঠা থেকে আজ অবধি যখন যে কবার ক্ষমতায় এসছে এই দলটি, সেই দলটির কর্মে এক ধরনের ধারাবাহিকতা রয়েছে। কেমন? জিয়াউর রহমান যে কর্মসূচিগুলো নিয়েছিলেন 1977 সালে, সেটিরই ধারাবাহিকতা টেনে নিয়ে গেছেন বেগম জিয়া 1991 সালে ক্ষমতায় এসে, 2001 সালে ক্ষমতায় এসে। আবার তার ঠিক প্রায় 24-25 বছর পরে যখন আবার তারেক রহমান ক্ষমতায় এসছে,
বিএনপির সরকার গঠন করেছে, আবার সেই একইভাবে সেই কর্মসূচিগুলোরই পুনরাবৃত্তি হচ্ছে। কেমন আপনি যদি বলেন? বিএনপির আপনি বলছিলেন যে নির্বাচনী ইশতেহারে তারা যেটি বলেছে সেটিকেই প্রতিপালন করবার চেষ্টা করছে, এবং একটি বাহবা নেবার বা একটি আত্মতৃপ্তির ঢেকুর গিলবার মতো একটি অবস্থা আমরা দেখতে পাই। সেটি হলো ভোটের কালি নখ থেকে শুকিয়ে বা মুছে যাবার আগেই বিএনপি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। যেমন ফ্যামিলি কার্ড, সরকার গঠন করবার অল্প কদিনের মধ্যেই ফ্যামিলি কার্ড তারা করেছে। আবার কৃষক কার্ডের কথা বলছেন, আবার কৃষককে ঋণ মুক্ত 12,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণ মৌকুফ করে দিয়েছে। এই কর্মসূচিগুলো কিন্তু অতীতেও ছিল। অতীতে বিএনপি সরকারের সময় যেমন ছিল, আপনি যে ফ্যাসিজমের কথা বলছেন, ফ্যাসিস্ট সরকারের কথা বলছেন, সেই সরকারের সময়ও কিন্তু আমার যে জাতীয় নিরাপত্তা বেষ্টনী বা জাতীয় না, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সেফটি নেট আমরা যেটিকে বলি, সেটির আওতায় কিন্তু 143টি কর্মসূচি ছিল। 143টি বিষয়কে সেখানে অ্যাড্রেস করা হয়েছে। আপনি যদি লাস্ট ফিসক্যাল ইয়ারে আপনি যদি 24-25 অর্থ বছরের বাজেট আপনি দেখেন, সেখানটাতেও দেখবেন এখানে 1,36,026 কোটি টাকা কিন্তু বরাদ্দ রয়েছে, বরাদ্দ ছিল এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায়, এবং সেখানটাতে 140টি কর্মসূচি সেখানটাতে উল্লেখ করা রয়েছে। এবং এই আমার যে টোটাল জাতীয় বাজেট, সেই বাজেটের 17% বেশি কিন্তু এই জাতীয় নিরাপত্তা বেষ্টনী বা সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। তো সেখান থেকে নতুনত্ব কি নাম এসছে, পরিবর্তন, ফ্যামিলি কার্ড, সেটি একটি নতুন নামে এসছে। আপনি কৃষক কার্ড দেবার শুরু করেছেন, আপনি 22,000কে কালকেই 11টি উপজেলার মধ্য দিয়ে দেওয়া শুরু করেছেন, এবং আমি যতটুকু আমার মনে পড়ে প্রায় 2,75,000 কৃষককে আপনি ফ্যামিলি কার্ড দিতে চান আপনার মেয়াদের মধ্য দিয়ে। কিন্তু এই যে এটি তো খুব ভালো, বাহবা পাচ্ছি, সরকার বাহবা পাচ্ছে বা বড় গলায় বলছে। আপনি প্রায় 2 মাসের যে সরকার, সেই প্রায় 2 মাসের সরকারের এই কর্মগুলো যেভাবে বাহবা নিচ্ছে, কিন্তু সেটি কতটুকু বাস্তবমুখী সেটি কিন্তু বিশ্লেষণে যেতে লাগবে। বাস্তবমুখী কেমন? আপনি ফ্যামিলি কার্ড দিলেন সারা দেশের মানুষকে, এই ফ্যামিলি কার্ডের বাস্তবতা কতটুকু, এটিকে দিয়ে কতটুকু উপকার আসবে জনগণের বা এই পরিবারগুলোর, সেটির কি কোনো ফিজিবিলিটি স্টাডি হয়েছে? হয়নি। সরকার এসেই এটি বাস্তবায়ন করেছে। এরপরে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে 2,500 টাকা করে দেবেন এক একটি পরিবারকে। আপনি তো তাকে হাত পাতার সংস্কৃতিতে উদ্বুদ্ধ করছেন, তার দুটি হাতকে কর্মের হাতে পরিণত করবার এটি যদি একটি উদ্দেশ্য হতো এবং সেই পরিকল্পনা হতো, সেটিকে সাধুবাদ জানানো যেত। আমি এখন যেটি হচ্ছে সেটিকে যে সাধুবাদ জানাচ্ছি তা নয়, কিন্তু বিএনপি সরকার যে কর্মমুখী সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে বাংলাদেশকে একটি বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিলেন, সারা বিশ্বের কাছে নজর কেড়েছিলেন এবং বাংলাদেশকে একেবারে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। সেটি করেছিলেন কিসের মাধ্যমে? প্রথমেই সে কৃষি শুমারি করেছিলেন। তৎকালীন অর্থনীতির বড় চালিকা শক্তি ছিল কৃষি। সেই কৃষিকে কতটা ভাবে কাজে লাগানো যায় এবং সেই কৃষিকে কৃষি শুমারি করে উনি আইডেন্টিফাই করেছিলেন যে কৃষকের কত কৃষক আছে, কত জমি আছে কৃষির আওতায়, কি কি পণ্য হচ্ছে। আপনার খেয়াল থাকবে বা আমার সমালোচক বলবেন, ওই সময় কিন্তু বাংলাদেশে এক ফসলি জমি, বছরে একটি ফসল হতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদ্ভাবনী শক্তি, তার চিন্তা থেকে এই যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট দিনাজপুরে করেছিলেন, গম গবেষণা কেন্দ্র, এগুলো করার মধ্য দিয়ে এই 3 ফসলে যাবার যে উদ্যোগ সেটি নিয়েছিলেন এবং সেই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে কৃষককে সহজে কৃষি ফলন উৎপাদন করবার জন্য উনি খাল খনন করেছিলেন, যাতে জমিতে কৃষিতে
পানির সুবিধাটা নিশ্চিত হয়। আবার একই পানিতে একই ধানের ক্ষেতের মধ্যে আবার মাছ চাষ, সেটিও জিয়াউর রহমান করেছিলেন, যে কারণে ওই সময় বলা হয়েছিল বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম যেটি 1977 সালে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। যদিও 2013 সালে আওয়ামী লীগ সরকার এসে বলেছিল যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য এবং জাতীয় রাজস্ব বোর্ডের যে তথ্য, আমদানির যে তথ্য, সেখান থেকে বলেছে ওই বছরেও, যে বছর বলা হলো আওয়ামী লীগ সরকারের সময় যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেই বছরেও টন টন বিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু ফুড গ্রেন বা খাদ্য ভোগ্যপণ্য আমাদেরকে ইম্পোর্ট করতে হয়েছিল। তো সেই জায়গা থেকে আপনি যখন কৃষক কার্ড দেবেন, 10টি সুবিধা নিশ্চিত করবার কথা বলেছেন, আমি মনে করি যে কতখানি এটিকে নিয়ে জরিপ হয়েছে। আপনি একটি কার্ড দিয়ে যাকে যে সুবিধা দিতে চান সেটি সম্ভব ছিল, অনেকগুলো কার্ডের দরকার নেই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার হেলথ কার্ড, অনেকগুলো কার্ডে একটা কার্ড দিয়ে কে কোনটা এলিজিবল, তার পাসওয়ার্ড কোনটায় সে কোন সুবিধা নিতে পারবে, সেটি কিন্তু সম্ভব ছিল। তো এখন বিভিন্ন কার্ডের নামে এই সুবিধাগুলো দেয়া হচ্ছে, খুবই ভালো, কিন্তু কখন দিচ্ছেন আপনি? বাংলাদেশের অর্থনীতি প্রত্যেকটি সূচক যখন ধসে গেছে, তখন আপনি এই রাষ্ট্রের যেখানে অর্থ নাই, ত্রাহি অবস্থা, তখন আপনি এই আনপ্রোডাক্টিভ যে ইনভেস্টমেন্ট যেটি হচ্ছে, সাময়িক হয়তো সুবিধা হবে যে 2,500 টাকা পাচ্ছে একজন মহিলা, কৃষক কার্ড, আমার সারের নিশ্চয়তা, আমি কি পরিমাণ সার আমাকে ইম্পোর্ট করতে হয়, আমাকে কি পরিমাণ কীটনাশক ইম্পোর্ট করতে হয়। 1,000 টাকার বস্তার সার আমাকে গত বছর আমি দেখেছি যে 2,500 টাকা পর্যন্ত কৃষককে কিনতে হয়েছে। এই জায়গাগুলো আগে ইনশিওর করা দরকার। আমি বোধ করি বা আমি মনে করতে চাই, এই যে কৃষক কার্ড, এই কৃষক কার্ড দিয়ে কৃষকের কি কি সমস্যা আছে, সার, কীটনাশক, বীজ, আপনি জানবেন যে বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে বীজ সরবরাহ করে। 1 কেজি পেঁয়াজের বীজের দাম যদি লোকালি হয় 2,000 বা 3,000 টাকা, বহুজাতিক কোম্পানিগুলো 12 থেকে 15, 20,000 টাকা পর্যন্ত 1 কেজি পেঁয়াজের বীজ বিক্রি করছে। এই জায়গাগুলোতে আমার কৃষক যাতে খুব দ্রুততর সময়ে পায়, সেই জায়গাগুলো নিশ্চিত করার দরকার। তার যে প্রয়োজনীয় জিনিসগুলো, আপনি বাংলাদেশের কৃষি জমি কমছে প্রতি বছর, প্রায় 70,000 থেকে 80,000 হেক্টর প্রতি বছর কৃষি জমি মানে অকৃষি জমিতে পরিণত হচ্ছে। এই সময় আমাকে প্রোডাকশন বাড়ানোর জন্য আমাকে উদ্যোগ নিতে লাগবে। কি, বিশ্বের অনেক কিছুর আধুনিকায়ন হয়েছে, আমার কৃষির কতটুকু আধুনিকায়ন হয়েছে, কৃষি যন্ত্রপাতি কতটা আমার কৃষিতে অ্যাডাপ্ট হয়েছে, সেই জায়গাটিতে প্রায়োরিটি আমার দরকার। আমরা সেখানটাতে যেখানে যে ওষুধের দরকার সেটি আমরা দিতে পারছি কিনা, নাকি শুধুমাত্র একটি কার্ড দিয়ে আমি আমার রাজনৈতিক ফায়দা লুটছি বা রাজনৈতিক বাহবা নিচ্ছি, সেটিকে কিন্তু দেখতে লাগবে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে জানতে চাইছিলাম, আপনি আলোচনায় আনলেন যে সরকারের জবাবদিহিতার খানিকটা অভাব আপনি দেখছেন। সেক্ষেত্রে তো প্রধান জবাবদিহিতা যেই জায়গাটিতে করার জাতীয় সংসদ, সেখানে বিরোধী দলের একটা ভূমিকা রয়েছে। এই যে বিরোধী দল, এনসিপির 6 জন রয়েছে, আর 78 জনের এই বিরোধী দলে আদর্শিক ঐক্য নয়, ভোটের ঐক্য এনসিপি এমনটা বলে জামাতের সঙ্গে গাঁটছড়া করে এই মুহূর্তে সংসদে রয়েছে। তারা ওয়াকআউট করছে বিভিন্ন বিষয়ে, এবং তাদের ভূমিকা আপনি কেমন দেখছেন সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে, এবং সংস্কার প্রশ্নে তাদের যে রোল হবার কথা ছিল সেটিও বা কেমন? ধন্যবাদ। তার আগে সুলতান ভাইয়ের আলোচনার সাথে আমি 2-3টা জায়গা একটু যুক্ত করে দিই। কৃষকের কার্ডের ব্যাপারটা আলোচনায় আসছে, কৃষি ঋণ মাফ করে দেওয়ার ব্যাপারটা আলোচনায় আসছে। অনেক দিন ধরে একটা দাবি ছিল পল্লী বিদ্যুতের যে মিটারের ক্ষেত্রে, এটা গ্রামের মানুষের জন্য খুবই একটা অসহনীয় ব্যবস্থাপনা ছিল। বাংলাদেশের বহু পরিবার আছে যে পরিবারের কাছে 50টা টাকা অনেক টাকা, 50 টাকা 100 টাকা অনেক টাকা, এ ধরনের অনেক পরিবার আছে। তাদেরকে এই অব্যবস্থাপনার থেকে মুক্তি দেওয়া হয়েছে, ভালো কাজ। আবার এই যে কার্ডের মাধ্যমে আপনি কৃষকের হাতে যে টাকাটা যাচ্ছে, আমার কাছে মনে হয় না এর ভেতর থেকে কৃষক অলস হয়ে পড়বে, বরং আমি মনে করি যে তার ভেতর থেকে একটা আগ্রহটা তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে তার ইমার্জেন্সির সময়ে রাষ্ট্র তার পাশে দাঁড়িয়েছে, তার মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হবে। আপনি
যে অর্থটা দিচ্ছেন এই অর্থ দিয়ে সে কিন্তু তার সারা বছরের চাহিদা পূরণ করে ঘরের ভিতরে শুয়ে শুয়ে দাওয়ায় শুয়ে শুয়ে দিন পার করতে পারবে না। তবে সে বিপদে যখন পড়বে, তার হাতে 500টা টাকা আছে ঘরে, কৌটার ভেতরে ভরে চালের বস্তার মধ্যে লুকিয়ে রেখেছে, এই 500 টাকা তার বিপদের সময় অনেক ধরনের সহযোগিতা করবে। সুতরাং এই জায়গাটা আমি ইতিবাচকভাবে দেখি। তবে ব্যবস্থাপনার জায়গাটা আপনি প্রপারলি ডিলটা করতে পারবেন কিনা, যে কৃষকের কাছে এটি যাওয়ার কথা সেটি আপনি ঠিকভাবে পৌঁছাতে পারছেন কিনা। সেকেন্ড হলো যে এইটার ক্ষেত্রে সুলতান ভাই যথার্থ বলেছেন, আপনার কোনো ফিল্ড অ্যাসেসমেন্ট করা হয়েছে কিনা, কত কৃষকের কাছে যাবে, কিভাবে যাবে, কত সময়ের মধ্যে যাবে। নির্বাচনী প্রতিশ্রুতি আপনি যখন দিয়েছিলেন, আমি ওই সময়েও এটি নিয়ে আলোচনা ছিল যে ইলেকশনের মাঠে বিস্তারিত তিনি কেন বলেননি। আমি তখন অনেকগুলো জায়গায় বলেছি যে ইলেকশনের জনসভায় আসলে আপনি ব্রেকডাউন করবেন, আপনি টাইম সেট করবেন, এটার জায়গা ইলেকশনের ক্যাম্পেইনের জায়গা না। কিন্তু যখন আপনি ক্ষমতায় এসেছেন তখন আমার সামনে একটা ফুল আপনার প্ল্যান আমার সামনে দিতে হবে, দেখাতে হবে যে আমরা এই সময়ের মধ্যে এতটুকু এগোতে চাইছি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে নির্বাচনী প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে কতগুলো জায়গা আপনি প্র্যাকটিক্যাল হতে হবে। আমার এই মুহূর্তে কোদাল হাতে নিয়ে খাল কাটার মতন অবস্থাটা এই যুগ এটা পারমিট করে না। আপনি দেখছেন কিভাবে ধান লাগাবেন, ধান লাগানোর থেকে ফসল চাল বের করা পর্যন্ত আপনার প্রচুর যন্ত্রপাতি বেরিয়েছে, সব কাজগুলো তারা করে দিচ্ছে। এখন এই মুহূর্তে এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা কোদাল নিয়ে খাল কাটছে, এটা দেখতেও ভালো লাগে না। খাল আপনার প্রয়োজন, কিন্তু এই জায়গাটা আপনার আধুনিকতা আনতে হবে, আমরা যাতে ফটো সেশন না করি এগুলোর ভেতর থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে এই সময়কালে আপনি আমার এই যে খালগুলো, এগুলো তো আসলে এক একটা জলাধার হিসাবে আমরা ব্যবহার করব। আমার যে বৃষ্টির পানি, এটাকে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের যে প্ল্যানটা আছে, আমার খালের সাথে এটাকে কিভাবে আমি অ্যাডজাস্ট করাতে পারি। আমার মানে ভূগর্ভস্থ পানির উপরে আমার চাপটা কমাতে হবে। খালটা সেই ক্ষেত্রে হয়তো ভূমিকা রাখবে, কিন্তু আপনি ওই যে মান্ধাত্তার আমলের পুরনো যে কনসেপ্টটা, সেখান থেকে বেরিয়ে আসা। ইলেকশন আপনি প্রতিশ্রুতি দিয়েছেন বলে সেটি করবেন। বিরোধী দলের জায়গাটা, একটা পার্লামেন্টকে প্রাণবন্ত রাখার জায়গাটা হচ্ছে বিরোধী দল পালন করে। এবং এটা ট্র্যাডিশনালি দেখা গেছে পৃথিবীর সব জায়গায় যে সরকারি দল চেষ্টা করে তার দুর্বলতাগুলোকে আড়াল করার জন্য, আর বিরোধী দলের প্রচেষ্টাটা থাকতে হবে যে এই কাজটা যাতে সরকারি দল না করতে পারে তাকে আমি কোনো সুবিধা দেব না, বরং পাবলিক ইন্টারেস্টের জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করব যে সরকারকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। কিন্তু একটা প্রবণতা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরকারি দলের জায়গাও আচরণগত একটা পার্থক্য আছে। আমি টেলিভিশনে যেহেতু এসেছি সেই কারণে সমালোচনাটা করি। বিভিন্ন টেলিভিশনে একজন মন্ত্রী গিয়ে বসছেন, একজন উপস্থাপক তাকে প্রশ্ন করছেন, তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো ওই মন্ত্রী সাহেব আজ থেকে 2 মাস আগে অন্যদের সাথে বসতেন, তাহলে ওনার পরিবর্তনটা কি হলো? শুধুমাত্র উনি মন্ত্রী হয়েছেন। তো মন্ত্রী হওয়ার পর উনি কি অন্য সহ আলোচকের সাথে বসতে কি উনি অস্বস্তি বোধ করেন, নাকি কোনো প্রশ্ন করলে তিনি বিব্রত হতে পারেন সেই কারণে কোনো প্রশ্নের সুযোগটা তিনি রাখতে চান না? এটি আমার কাছে খুব মানে দৃষ্টিকটু মনে হয়েছে। সুলতান ভাই জানি না কি বলবেন আর কি। এই প্রবণতাটা শুরু করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস দায়িত্বে শফিক সাহেব। তিনি প্রথম দিকে আসতেন সবার সাথে, তারপরে দেখা গেল যে তিনি একা একা আসছেন। তার অর্থ হলো যে উপস্থাপক যিনি অনুষ্ঠানটির, তিনি প্রশ্নটা করছেন, উনি ওনার মতন করে উত্তর দিচ্ছেন, কিন্তু তার সাথে যদি আরেকজন আলোচক থাকে তিনি অনেকগুলো অপ্রিয় প্রশ্নও করতে পারে, যে প্রশ্নগুলোর ভেতর থেকে সরকারের জবাবদিহিতার জায়গাটা এনশিওর হয়। এই প্রবণতাটা আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। পার্লামেন্টের জায়গায় বিরোধী দলের কতগুলো রোল আছে, তারা সরকারকে জবাবদিহিতার মধ্যে আনবে, কিন্তু আলোচনার যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি একেবারেই ওই যে আমাদের শাসনতান্ত্রিক যে ইস্যুগুলো আছে, পাবলিক ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে, এবং আমি স্ববিরোধিতাও দেখছি। আপনি সরকারের সমালোচনা করছেন বিরোধী দল যে তারা অনির্বাচিত ব্যক্তিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিচ্ছেন, আমি এও একমত। এই জায়গাগুলোতে ইলেকটেড ফোরাম যদি হয় তাহলে এটা আপনার ওই যে প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে, কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত আমি মনে করি আমলাদের থেকে একজন পলিটিশিয়ানকে যদি আপনি দায়িত্ব দেন তাহলে তিনি তুলনামূলকভাবে পাবলিকের বেশি কাছাকাছি থাকতে পারবেন। সুলতান ভাইয়ের বাড়ি খুলনা শহরে,
তিনি আমার সাথে একমত হবেন, খুলনার নজরুল ইসলাম মঞ্জু তিনি সিটি নগরের দায়িত্ব পেয়েছেন। আমার যতটুকু জানা, নজরুল ইসলাম মঞ্জুর ঘরের দুয়ার মোটামুটি 24 ঘন্টাই খোলা থাকে, মানুষ যখন তখন যেতে পারে। কিন্তু সেখানে আপনি একজন সরকারি কর্মকর্তাকে দেন, তিনি 6টার পরে আর অফিসে থাকেন না, ফোনও ধরেন না, পরের দিন সকাল 9টা পর্যন্ত। তবে অনন্তকাল আপনি এই প্রতিষ্ঠানগুলোকে অনির্বাচিত ব্যক্তিদের হাতে দিতে পারবেন না। এখানে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি আনতে হবে। আমি স্ববিরোধিতার জায়গাটা বলছি, ওই জায়গাটায় হঠাৎ করে দেখলাম যে রাজনৈতিক দল জাতীয় সংসদে এই প্রশ্নটি তুলছে বারবার। তাদের গাজীপুরের একজন এমপি, ওনার নাম সম্ভবত জামাতের সালাউদ্দিন নাম ওনার, তো তিনি গিয়ে তার জেলা প্রশাসনের যাকে সিও নিয়োগ দেওয়া হয়েছে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন, ছবি পোস্ট করছেন। আবার পার্লামেন্টে এসে তিনি বলছেন যে এই কাজটা সরকার করা ঠিক হয়নি। এই যে স্ববিরোধিতার জায়গাটা, সেই কারণে বিরোধী দল অবশ্যই তাদেরকে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখা দরকার। আর সরকারি দলের মধ্যে এক ধরনের হামবড়া ভাব অনেক সময় দেখা যায়। আমাদের 2-1 মন্ত্রী, তাদের কথাবার্তার মধ্যে ওই ধরনের একটা প্রবণতা 2-1টা জায়গায় ফুটে উঠছে। তাদের মনে রাখা দরকার, জনগণ তাকে প্রশ্ন করবে। জুলাই থেকে তারা সরে গেছে কিনা সেই প্রশ্ন করবে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করবে, তার যে অর্থনৈতিক পলিসি এগুলো নিয়ে প্রশ্ন করবে। এই প্রশ্ন করলে তিনি যদি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তিনি যদি মনে করেন যে আপনি এই প্রশ্ন করার কোনো অধিকার নেই, জনপ্রতিনিধি হিসাবে তিনি এখন সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে, তাহলে এটা হবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের জন্য সবথেকে বড় গ্লানিকর ব্যাপার। আমাদের রাজনীতিতে যত ধরনের সমস্যা, তার সবথেকে বড় সমস্যা হচ্ছে যারা সরকারে বসেন তারা জবাবদিহিতার মধ্যে আসতে চান না, একা থাকতে ভালোবাসেন, একা বলতে ভালোবাসেন, এবং সেই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি। তারা তো অতীত বলে যে এরকম একা থাকতে থাকতে ক্রমেই তারা আরও একা হয়ে যান, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। সুলতান মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই যে গণভোট এবং জুলাই সনদ মানতে চাইছে না বিএনপি, যারা 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় বসেছে। বিরোধীদের এই বয়ান এই মুহূর্তে কতটা আসলে গ্রহণযোগ্য আপনি একটু বিশ্লেষণ করবেন, আর আপনি সংসদে এই বিরোধী দলকে কেমন দেখছেন, তারা সরকারের জবাবদিহিতা আদায় করতে পারছে কিনা? ধন্যবাদ। আমার সমালোচক যে কথাগুলো বলেছেন আমি তার সাথে অনেকটাই একমত। তারপরও আমি বলি, আপনি যে প্রশ্নটা করেছেন, প্রথম হচ্ছে সংসদে বিরোধী দল, সংসদ তখন কার্যকর হয় যদি বিরোধী দলটি শক্তিশালী হয়। সেই বিরোধী দল আমরা মানে যুগ যুগ ধরে দেখি নাই। এরশাদের সময় আসাম রবকে দেখেছি, আবার শেখ হাসিনার গত 15 বছরের 16 বছরের মেয়াদকালে আমরা জাতীয় পার্টিকেও দেখেছি। তার শরিক দলগুলো যেগুলোকে সঙ্গে নিয়ে একসাথে সরকার গঠন করেছিল, সবাই এই খাটের নিচে বিড়ালের মতো মিউ মিউ করতে শুনেছি আমরা তাদেরকে। যে কারণে ওই যে শেখ হাসিনাকে একনায়কতন্ত্রের জায়গায় পৌঁছে দিয়েছে বা তাকে মহিরুহ করে ফেলেছিল, এবং শেখ হাসিনার দৃষ্টিতে কি বলছে উনি ওনার চোখের ইশারায় সেভাবেই সবাই চলতে অভ্যস্ত হয়ে পড়েছিল, যেহেতু সংসদে শক্ত কোনো বিরোধী দল, শাব্দিক বিরোধী দলের যে শাব্দিক অর্থ সেটির প্রতিপালন না হয়। আমরা খুব স্বাভাবিকভাবেই আশা করেছিলাম নির্বাচনের আগে যে দলই ক্ষমতায় যাবে, কারণ এই যে 3টি দলের কথা বলছি আমরা এখন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি, এই 3টি দলই কিন্তু 16 বছর এই শেখ হাসিনা সরকারের যে একনায়কতন্ত্র বা এই যে তথাকথিত বিরোধী দলকে নিয়ে চলার যে অবস্থা সেটি সমালোচনা করেছে। অতএব তারা যেহেতু সমালোচনা করেছিল, এরা যখন আবার সংসদে গিয়ে দাঁড়াবে তখন তারা নিশ্চয়ই ওই সমালোচনাটা মনে রেখে তারা তাদের কার্যক্রম চালাবে। আমরা এখন কি দেখছি, সংসদ সরকার গঠন হওয়ার পর এই 2 মাসের কথা আপনি যেটা বললেন, সেই 2 মাসে বিরোধী দলের কেন যেন শুধুমাত্র একটি কাজ হয়ে দাঁড়িয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়ন। এটি একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো বিষয় আছে,
রাষ্ট্র কাঠামো মেরামত করবার, অনেকগুলো শর্ত, অনেকগুলো জায়গায় তারা ঐকমত্য হয়েছে, সই স্বাক্ষর করেছেন। বিএনপির জায়গাগুলোতে বিএনপি কিন্তু আজ না, অনেক আগে থেকেই কিন্তু তারা স্পষ্ট করেছে। আপনার সেই জায়গাগুলোতে হাঁটছেন না কেন বিরোধী দল? আপনারা বলেন যে কথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছে বা তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলছে যে সনদে আমরা সই করেছি সেই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আর যে সনদ আছে সেই সনদে পার্থক্যটা কি? ওই সনদে কি বিএনপি কি কি বলে নাই আর কি কি বলেছিল সেই জায়গাটাকে আপনি স্পষ্ট করেন। সেটি তো আপনারা করছেন না। আপনি যথার্থই বলেছেন আমার সহালোচ, সেটি হলো বাংলাদেশের আমরা যেটা জুলাই বিপ্লবে কতজন মারা গেছে সেটিকে নিয়ে আমরা কত কিছু করেছি। নিশ্চয়ই তাদের প্রতি আমার সহমর্মিতা আছে, তাদের প্রতি দুঃখ বেদনাবোধ আমার মধ্যে আছে। কিন্তু আজকে এই হামে যে শিশুরা মারা যাচ্ছে, বিরোধী দলের তো সব কিছু ছাপিয়ে সরকার এই জায়গায় কেন অ্যাটেনশন দিতে পারছে না, কেন ব্যর্থ হচ্ছে? সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে সরকার যদি অপারগতা তাদের কাছে প্রকাশ করে, তাহলে জামায়াতে ইসলামী বা এনসিপির মধ্যে যদি কোনো চৌকস কেউ থেকে থাকেন তারা বলবেন, পথ দেখাবেন। সেটি যদি সরকার না করে, সেটি তাদের আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। তারা হাসপাতালে চলে যাবে। তাদের যে চৌকস দল আছে, জামায়াতে ইসলামের বিশাল একটি বাহিনী আছে ডাক্তার চিকিৎসকদের মধ্যে, তাদেরকে নিয়ে তারা রাস্তায় নেমে যাক, হাসপাতালে হাসপাতালে চলে যাক, যে এই শিশুকে আর মরতে দেওয়া যাবে না, এই শিশু আগামীর ভবিষ্যৎ। সেই জায়গায় কি আমরা বিরোধী দলকে দেখেছি? সংসদে অনির্বাচিত বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে প্রতিনিধিদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। উনি খুলনার সিটি কর্পোরেশনের প্রশাসকের কথা বলেছেন। সব জায়গাতেই আপনি দেখবেন যেখানটাতে অনির্বাচিত রাজনৈতিক ব্যক্তি এবং আমলাতন্ত্র, আমি বারবার যে কথাটি বলে থাকি, আমলাতন্ত্রের ঘাড়ে ভর করে চলার কারণে শেখ হাসিনার যে বিদায়টি হতে পারত তার চেয়ে বড় অনেক অনেক গুণ ন্যাক্কারজনক বিদায় হয়েছে, শুধু আমলাতন্ত্রের ঘাড়ে ভর করবার কারণে। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারও বেরোতে পারে নাই, সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে বেরোতে, কারণ তাদের হাতে অনেকগুলো এজেন্ডা ছিল, সেগুলো করবে না তাদের। এবং তারই মধ্যে দেখেছি 2000-এর বেশি দাবিনামা নিয়ে মিছিল সমাবেশ হয়েছে। তো এই সরকার নির্বাচিত সরকার, আর আপনারা বিরোধী দল যারা এখানটাতে আছেন, তারুণ্যের জয়গান গেয়ে যারা 6 জন এসছেন, যারা জুলাই বিপ্লবের অগ্রভাগে ছিলেন, যাদেরকে আমরা বলি তারাই স্পার্কিং করেছে ওই আন্দোলনে, তো সংসদে তারা সেরকম দৃশ্যমান হতে পারতেন। আমরা কি দেখছি, এই তারুণ্যের জয়গান বা তারুণ্যের স্লোগান নিয়ে সংসদে যাওয়া কয়েকজনের মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, সেটি সংসদীয় সংস্কৃতির টোটাল পরিপন্থী। যে কোন ভাষায় কিভাবে কথা বলতে লাগবে, কোন আচরণটা করা যায়, যে কারণে স্পিকার তার চেয়ার থেকে বলেছেন এটি শাহবাগ স্কয়ার নয়, এ কথাটি স্পিকারকে বলে দিতে হয়েছে। তো এই জায়গাতে আপনি বিরোধী দল হিসেবে বিরোধী দলের দায়িত্বটি পালন করবার জন্য সরকার কোথায় কোথায় ফেল করছে। একটি সরকার ক্ষমতায় এসছে নানান প্রতিশ্রুতি দিয়ে, তারা তাদের কাজ করবে, তাদের লোকজনকে সেট করবে। বিভিন্ন জায়গায় 17-18টি বছর ধরে যে নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় মামলা হামলা, গুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে কতটুকু রেমেডি দেবে তারা এখন পাওয়ারে, সেটি অস্বাভাবিক কিছু নয় বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু যে জায়গাগুলোতে আপনি বলছেন অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সরকার পারছে না, সরকার ব্যর্থ হচ্ছে, রাইট টাইম রাইট পারসন বা রাইট ডিসিশন সরকার দিতে পারছে না, সেগুলোকে নিয়ে সংসদে কথা বলেন। আমরা কদিন দেখেছি এই আলোচনা? সংসদে সেই আলোচনা তো আমরা দেখি নাই। আপনি সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ, রাহাজানি, সেই জায়গাগুলো নিয়ে কথা বলেন। কদিন কথা বলেছেন বিরোধী দল? সেগুলো দিয়ে কথা বলা আমরা দেখিনি। আমরা চাই বিরোধী দল, দিস ইজ নট দ্য এন্ড, কেবল সূচনা হয়েছে, 2 মাস মাত্র, 5 বছর আছে সরকারের। আমরা আশা করতে চাই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, বিরোধী দলে কোন রাজনৈতিক দল গেছেন সেটিকে আমরা দেখতে চাই না, বিরোধী দলে কোন দল থেকে 6 জন গেছেন সেটাও আমরা দেখতে চাই না। আমরা বিরোধী দলকে সত্যিকার অর্থের বিরোধী দল, অর্থবহ বিরোধী দল আমরা দেখতে চাই, এবং সেখানে চোখে চোখ রেখে কথা বলুক সরকারের
সামনে যে আপনারা এটি করেছেন, এটি ঠিক নয়, এটি ঠিক, এটি করা উচিত ছিল, জনগণ আপনাদের পেছনে হাঁটবে। নিশ্চয়ই, আবার একটু আসবো শেষের দিকে রয়েছে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু এটি চোখে ধরা পড়েছে কিনা? আমরা দেখলাম যে সরকারের বলছিলাম যে 2 মাসেরও কম সময় বয়স, কিন্তু প্রাতিষ্ঠানিক সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর দলীয় নিয়ন্ত্রণের এক ধরনের চেষ্টা রয়েছে, সেটি আপনার চোখে পড়ছে কিনা সে বিষয়ে একটু যুক্তি যদি খণ্ডন করেন। অনেকে বলছে বিএনপিকে আবার উল্টো পথে হাঁটছে কিনা, অতীতের রাজনীতি থেকে শিক্ষা নিয়েছে কিনা। এই প্রশ্নগুলো যখন জনগণ করে, সাধারণ মানুষ করে, মানবাধিকার, মানুষের যে বাঁচার জন্য যে অধিকার, সেগুলোকে পাশ কাটিয়ে এই সমস্ত প্রশ্ন যখন মানুষের মনেই উকি দেয়, তখন আসলে বিএনপির জন্য সামনে কি অপেক্ষা করছে? ধন্যবাদ। বিএনপির আপনি অনেকগুলো জায়গায় সমালোচনা করতে পারেন, সমালোচনার জায়গা আছে। আবার বিএনপির জন্য আপনার কতগুলো বিএনপিকে অ্যাপ্রিসিয়েটও করতে হবে। 5 আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে 1.5 বছর সময় দিয়েছে। এই শক্তিটা, ওই সময় বিএনপির যে শক্তিটা ছিল, জনপ্রিয়তা ছিল, অন্য কোনো রাজনৈতিক দলের থাকলে সে 1.5 বছর সময় দিত না। এই যে জামাতের কথা বলছি, জামাতের যদি শক্তি থাকতো, ওইটা জামাত 3 মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতায় বসতো। বিএনপি 1.5 বছর সুযোগ দিয়েছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, জুলাইয়ের যে প্রতিশ্রুতি ভঙ্গের যতগুলো আলোচনা, তার থেকে আলোচনাটা হলো বিএনপিকে কিভাবে কোণঠাসা করা যায়। পুরো টার্গেটটাই হচ্ছে বিএনপিকে কোণঠাসা করব। এবং আমি আপনাকে 50টা স্ববিরোধিতার কথা বলতে পারবো, যে জায়গাগুলোতে খুব প্ল্যান করে গতকালকে কৃষকের কার্ড উদ্বোধন সঙ্গে সঙ্গে ছবি ছড়িয়ে পড়ল যে এক ভদ্রলোক, তার গাড়ি আছে, তিনি বিদেশে ঘুরে বেড়ান, এআই দিয়ে তৈরি করা ছবি সারা ফেসবুক সয়লাভ করে ফেললো। টার্গেটটা হচ্ছে যে এই ইনিশিয়েটিভটাকে প্রশ্নবিদ্ধ করো। আপনার মনে থাকার কথা, আজ থেকে কয়েক মাস আগে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে ডক্টর ইউনূসের সমালোচনা করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। পরের দিন জানা গেল যে মির্জা ফখরুলের কোনো ছেলেই নেই, সেই কোনো আলোচনা নেই। আজকে আপনি খেয়াল করবেন যে কতগুলো জায়গা থেকে বাক স্বাধীনতার কথা, একজনকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে যারা এসে ঝাঁপিয়ে পড়ছে। আজ থেকে 7 মাস আগে সার্জিস আলমের একটা পোস্টে কমেন্ট করার কারণে একজন সরকারি কর্মকর্তা চাকরি হারিয়েছিলেন। তো আজ থেকে 6 মাস আগে আমি যা ছিলাম, এখন এসে তার পুরো উল্টে গেছি। এই যে স্ববিরোধিতার জায়গাটা, এই স্ববিরোধিতার জায়গাটা আমাদের রাজনীতিতে সম্ভাবনাগুলোকে নষ্ট করছে। বিএনপির সামনে চ্যালেঞ্জ আছে। আমি বিএনপির বড় চ্যালেঞ্জটা কি মনে করি জানেন? সবার বিএনপি হয়ে যাওয়া একটা প্রবণতা আপনি খেয়াল করবেন। মাঠে ময়দানে, রনে বনে, জলে জঙ্গলে সবাই প্রমাণ করার চেষ্টা করছেন যে তার আদি পুরুষ থেকে তারা বিএনপি করেন, তারা বিএনপি করতেন। এই যে নারী আসনের মনোনয়ন ফর্ম কেনা নিয়ে 9,000, এবং এই কাজটা বিএনপির উচিত হয়নি। মেঘনা আলম নামে একজন আমাদের সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত, তিনি একটা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলেন, বিএনপির প্রচুর সমালোচনা করলেন। তিনি কেন এসে এবং কিভাবে বিএনপির কাছ থেকে ফর্ম কিনতে পারেন, এই সুযোগটা আপনি কেন দিয়েছেন? এটা তো কারওয়ান বাজার না যে যেই যাবে চাইলে বরবটি কিনতে পারবে, চাইলে তাল কিনতে পারবে, চাইলে খেজুরের গুড় কিনে নিয়ে যেতে পারবে। একটা রাজনৈতিক দল, তাকে মিনিমাম কতগুলো জায়গা তার নিজের আভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দরকার। আপনি তো কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান না যে আপনি ফর্ম বিক্রি করে 5 কোটি টাকা ইনকাম করবেন। এটা আপনি কেন করবেন? এই যে জায়গাগুলো শুরুতেই, সে যদি এই জায়গাগুলো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে না পারে, তাহলে ওই যে দেখেন না, চাল নাই চুলো নেই, তারপরে হুমকে দিচ্ছে শাহবাগে বিএনপিকে ঝুলিয়ে রাখবো। এই দুঃসাহসগুলো এই সমস্ত অব্যবস্থাপনাগুলোর কারণে পায়। উস্কানি চলছে। কুষ্টিয়াকে পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় নিউজটা দেখেছেন, যারা বিরোধী দলের থেকে বিএনপিকে সহযোগিতার কথা বলছে, দেখা গেছে ওই পীরকে প্রথম মেরেছে ওই দলটির কর্মীরা, সেখানকার গ্রেপ্তার হয়েছে তারা। পুরো পরিকল্পনা করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এটা একটা পরিকল্পিত উদ্যোগ। বিএনপি যদি এই বিপদগুলো শুরুতেই রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে ফেস না করতে পারে, তাহলে বিএনপিকে একটা বড় বিপদের মধ্যে পড়তে হবে। সুলতান মাহমুদ, 2 মিনিটে শেষ করতে হবে। আসলে বিএনপির জন্য কোনো পরামর্শ, বা এই সরকার, যেই সরকার 2/3 মেজরিটি নিয়ে এখন ক্ষমতায়? না, আমি বিএনপির জন্য কোনো পরামর্শ দেব না। আমি বিএনপির জন্য পরামর্শ দেবার মতো অতখানি জায়গায় আমি নেই। তো আমি যেটি শুধু
একটু বলতে চাই, যেটি আমার সমালোচক বললেন, সেটি হলো এই যে সবাই বিএনপি হয়ে যাওয়া, বংশ পরম্পরায় তারা বিএনপি ছিল। এবং আপনি দেখবেন যে যারা লন্ডনে ছিল, যারা আমেরিকাতে ছিল, যারা ট্যাক্সি ড্রাইভারি করেছে, যারা বিভিন্ন জায়গায় অ্যাসাইলাম নিয়ে বাইরে গিয়ে অবস্থান করেছে, তারা এখন বিএনপির ঘাড়ে চড়ে, যারা ত্যাগী, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। উনি শুরুতেই বলছিলেন ধান ক্ষেতের বিএনপি, যারা ধান খেতে পাট খেতে পালিয়ে জীবন বাঁচিয়েছে, সেই বিএনপি তারা যেন এখনই ক্ষমতায় বিএনপি আসবার শুরুতেই তারা কেন যেন কর্নার হয়ে গেছে। ত্যাগীদেরকে যদি মূল্যায়ন করতে না পারে, আর ওই ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার, লন্ডনী আমেরিকান, তাদেরকে এনে তারা যদি ক্ষমতার প্রভাব বলয়ের চারপাশে ঘিরে ফেলে, এবং এই স্বভাবত কারণেই তারা কখনোই চাইবেন না ত্যাগী নেতারা এই বিএনপির কেন্দ্রীয় নেতাদের বা ক্ষমতার কাছাকাছি আসুক বা যাক, কারণ তাদের উদ্দেশ্য কিন্তু শুধু লুটে পাটে খাওয়া। বিষয়টা এমন যে উল্টে পাল্টে দে মা চেটেপুটে খাই। এই যে উল্টে পাল্টে দে মা বলতে যারা এসেছে, বিএনপিকে কিন্তু বিএনপির নেতা যারা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে, আমি মনে করি নিশ্চয়ই তাদের এই বিষয়গুলো বুঝবার অনেক লোক আছে, এবং যারা বোঝেন, যারা পরামর্শ দেন, তাদের এই পরামর্শগুলো নেওয়া উচিত। এবং বিএনপির সবচেয়ে বড় একটি সমস্যা নির্বাচনের আগেও আমরা দেখেছি, এখনও দেখছি, যে জায়গাটিতে বিএনপি কখনো অ্যাটেনশন দেয় নাই, একটি প্রপাগান্ডা বিএনপির বিপক্ষে নির্বাচনের আগেও ছিল। আমরা দেখেছি মিস ইনফরমেশন, ডিপ ফেক, একবারে যেগুলো ছড়িয়ে দেয়া হচ্ছে এআই দিয়ে, নানান কিছু বানিয়ে সব বিএনপির গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সেই ইলেকশনের সময় দেখেছি সেদিকে যেন বিএনপির কোনো কর্ণপাত নাই। আবার ক্ষমতায় এসছে বিএনপি, উনি যেটি বলছিলেন যে কুষ্টিয়ার যে পীরকে যেভাবে মারা হলো, সেটি দায় চাপিয়ে দেওয়া হলো বিএনপির উপরে। আমার কেন যেন মনে হচ্ছে বিএনপি ওগুলোকে আমলেই নিতে চাইছে না। তো এগুলো কিন্তু দিনে দিনে তিলে তিলে বাড়তে থাকে, এবং মানুষের মধ্যে এখন তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের কাছে আপনাকে যাচাই বাছাই করবার আগেই প্রথম দর্শনেই মনে হয় একটা প্রশ্ন কিন্তু মানুষের ভিতরে ঢুকিয়ে দেয়, ইজ ইট ফ্যাক্ট? আসলেই কি তাই? কজন বিচার বিশ্লেষণে যায়? এই জায়গাগুলোতে মনে হয় বিএনপি অ্যাটেনশন দিতে পারে। হ্যাঁ, এবং জুলাই সনদ, আমি বলবো বিরোধী দল যে জায়গাগুলোতে বারবার বিএনপিকে বলছে যে জুলাই সনদ মানছে না, তারা সরে গেছে, তাদের অঙ্গীকার থেকে সরে গেছে, এবং প্রধানমন্ত্রী গতকালকেও বলেছেন যে আমরা যে সনদে সই করেছি, আপনারা যে সনদে সই করেছেন সেটি প্রকাশ্যে আনেন, সেই এবং যেখানে গ্যাপ আছে সেটিকে প্রকাশ করে দেন। যেটি ওনারা শুরুতেই বলেছে যে জুলাই সনদে টেম্পারিং হয়েছে, তো টেম্পারিং কোথায় কোথায় হয়েছে সেটি বলে দেন, তাহলে তো ক্লিয়ার হয়ে যায়। নিশ্চয়ই। সুলতান মাহমুদ, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন আজ দেশ ভাবনায়। শরীফুজ্জামান শরীফ, অন্যদিন নিশ্চয়ই আপনার বিশ্লেষণ শুনবার সুযোগ থাকছে। আপনিও ভালো থাকবেন। দর্শক, একটি নির্বাচিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা, মানবাধিকার থেকে শুরু করে একদম জীবন মান উন্নয়নের জন্য যা যা করা, সেটাই তো আসলে প্রত্যাশা থাকে সরকারের কাছে। এমন প্রত্যাশা থাকবে আগামীর বাংলাদেশের জন্য। বাংলাদেশ গণতান্ত্রিক উপায়ে এগিয়ে যাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এমন প্রত্যাশা রেখেই এই ছিল আজকের মতো দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ থেকে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।